হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সো গুডের এই ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম শিব্বির। আগামী পুরো ৩০ মিনিট জুড়ে আমি হোস্ট শিব্বির থাকবো আপনাদেরই সাথে। কথা বলবো স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয় নিয়ে এবং আপনারা ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজ থেকে জেনে গিয়েছেন যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা কি এবং আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য এবং আপনাদেরকে চিকিৎসা সংক্রান্ত দিক নির্দেশনা এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর ধীমান্দু রয় ধীমান, মেডিসিন, বক্ষব্যাধি এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। ডক্টর ধীমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সো গুডের এই লাইভে। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং আমি যারা দেখছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই লাইভে আশা করি আমরা কিছু ব্যাপারে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকে সচেতন করতে পারবো, অথবা নিজেদের যে অভিজ্ঞতাটুকু আছে, যতটুকু আছে সেটা সবার সাথে শেয়ার করতে পারবো। তো আমরা জি, অনেক ধন্যবাদ ডক্টর ধীমান। আপনি আমাদের সাথে থাকবেন। আমি একটু আমাদের আজকের আলোচনার টপিকসটা আগে প্রথমে বলে আসি। সেটা হচ্ছে যে আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ, কারণ, চিকিৎসা এবং প্রতিরোধ। এবং আমার মনে হয় যে আমাদের ডেইলি লাইফে আমরা আ এমন কোনো মানুষ বিশেষত বাংলাদেশে নেই যেখানে 99.9% মানুষের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা নেই। কারোটা হয়তো অ্যাক্টিভ আছে, কেউ হয়তো অনেক বেশি সাফার করছেন, কেউ হয়তো ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু আপনার কখনো কখনো সেই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়েই আসলে আমরা বিস্তারিত আজকে কথা বলবো। সেক্ষেত্রে ডক্টর ধীমান, আমি যেটা শুরুতেই বলতে চাই যে গ্যাস্ট্রিক বা আলসারের কোনো সঠিক বয়স আছে কিনা, যে বয়স থেকে আসলে এই রোগটা শুরু হতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমরা বলে নিই যে আলসার বা গ্যাস্ট্রিকের যে সমস্যাটা বলতে আমরা সাধারণত যে রোগটাকে বুঝি তার স্পেসিফিক কোনো বয়স নেই, যে কোনো বয়সে হতে পারে। তবে একটা হচ্ছে গিয়ে একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে আমরা আসলে আমাদের প্রচলিত অর্থে গ্যাস্ট্রিক আলসার যেটাকে বলি, এটা একটা আমি বলবো যে মিসনোমার। আমাদের জন্য মিসনোমার। মিসনোমার বলতে হচ্ছে গিয়ে যে ভুল নামে আমরা তাকে অভিহিত করি প্রথমেই। মানে সাধারণের ভাষায় আমরা যেটা বলি যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, পেটে জ্বালা-পোড়া করছে, পেটে ব্যথা করতেছে, খাবার পরে ব্যথা করতেছে, খাওয়ায় অরুচি। এই সবগুলোকে আমরা বলি কি গ্যাস্ট্রিক আলসার হয়েছে। বাট চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গ্যাস্ট্রিক আলসার একটা খুবই নির্দিষ্ট রোগের নাম। হ্যাঁ? আর আপনি যেটা বললেন এটা খুবই সত্যি কথা যে আমাদের প্রায় প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে এই মানে আলসার জনিত সমস্যায় ভোগেন। আসলে আলসার জনিত সমস্যাটা না ভুগলে আমরা যদি এটাকে আরেকটু মানে বড় পরিসরে চিন্তা করি, সেটা হবে গিয়ে ডিসপেপসিয়ায় ভোগেন। ডিসপেপসিয়া মানে আমরা যেই লক্ষণগুলিকে সাধারণত গ্যাসের সমস্যা বলি, গ্যাস্ট্রিকের সমস্যা বলি, সেগুলো আরকি। তো যেহেতু কথা উঠলো, আমরা প্রথমে একটু ছোট্ট করে গ্যাস্ট্রিক আলসারটাকে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সাথে বয়সের কোনো সম্পর্ক আছে কিনা। আ প্রথমে গ্যাস্ট্রিক বলতে কি বোঝায়? গ্যাস্ট্রিক বলতে আমাদের পরিপাকতন্ত্রের উপরের অংশটুকুকে বোঝা হয়। সেটা আ পাকস্থলী, যেটা গ্যাস্ট্রিক যেটা সেটা হচ্ছে পাকস্থলীর বা পাকস্থলী সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক। যদি আরো বিস্তারিতভাবে বলতে চাই তাহলে বলতে হবে পেপটিক আলসার। আমাদের পরিপাকতন্ত্রের যেকোনো জায়গায় যদি ক্ষত হয়, ঘা হয়, সেটাকে আমরা বলি পেপটিক আলসার। এখন পেপটিক আলসারের মধ্যে সেটা যদি আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ আছে। আমাদের ১ম অংশটার নাম হচ্ছে গিয়ে আ ইসোফেগাস বা অন্ননালী। তারপরে হচ্ছে পাকস্থলী বা স্টমাক, যেটাকে বলছি গ্যাস্ট্রিক। তারপরে হচ্ছে গিয়ে ডিউডেনাম। তারপরে হচ্ছে নিচে আসলে হচ্ছে গিয়ে সে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন। ডিউডেনাম ও স্মল ইন্টেস্টাইন এর অংশ। এই যেকোনো জায়গায় যদি আলসার হয় সেটাই পেপটিক আলসার। এর মধ্যে যদি পাকস্থলী বা পাকস্থলীর আশেপাশে কোনো জায়গায়, অর্থাৎ পাকস্থলীর সাথে যে অন্ননালীর যে সংযোগ সেখানে যদি আলসার হয় সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক আলসার। যদি ডিউডেনাম হয় ডিউডেনাল আলসার। সবগুলোকে একত্রে আমরা বলি পেপটিক আলসার। তো আলসার জিনিসটা সাধারণত যেকোনো বয়সী হতে পারে। এটা কোনো সন্দেহ নেই, যেকোনো বয়সী হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। বাট কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু কম দেখা যায়। আলসার হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন। মানে দীর্ঘদিন ধরে আপনি অ্যাসিডে, গ্যাস্ট্রিক অ্যাসিডে ভোগ করতে তারপরে সেটা আলসারে পরিণত হয়। বাচ্চাদের ক্ষেত্রে হবে না সেরকম কোনো কথা নেই। যেকোনো বয়সী হতে পারে।
বাচ্চাদের ক্ষেত্রে আলসারের সম্ভাবনাটা কম, মানে আলসারটা কম হয় তুলনামূলক। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে বড়দের যেটা আপনি বলছেন যে একটা দীর্ঘদিন সময় আমরা গ্যাস্ট্রিকে যখন ভুগতে থাকবো, তারপরে সেটি আলসারের দিকে যাবে। সেটি তো এই যে গ্যাস্ট্রিক যেখান থেকে শুরু হচ্ছে, এটি আসলে মানুষের ১ম যে লক্ষণগুলো আসে, যে একজন মানুষ যখন সেভিয়ার গ্যাস্ট্রিকে আক্রান্ত হচ্ছে, তখন আসলে কোন চিহ্ন বা লক্ষণগুলো দেখে আমরা ধরে নিতে পারি যে উনি গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়ে গেছেন? আচ্ছা, ধন্যবাদ। খুবই সুন্দর একটি কোয়েশ্চেন এবং এটা আমাদের সকলের জানা উচিত যে প্রাথমিক লক্ষণগুলা কি বা কোন লক্ষণগুলি দেখে আমি ১ম ভাববো যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আ এটা আসলে আমাদের কি বলে প্রচলিতভাবে একটা কথা আছে যে পেট জ্বালা-পোড়া করলে গ্যাস্ট্রিক। এটা মানে অধিকাংশ মানুষ এটাই মনে করে যে পেট জ্বালা-পোড়া করতেছে মানে গ্যাস্ট্রিক। হ্যাঁ, এটা কিছুটা সত্য। এটা সত্য কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এটা হবে না। ১ম যেটা গ্যাস্ট্রিকের যদি আমরা রোগটা চিন্তা করি যে কি হচ্ছে আসলে এই আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা নন আলসার ডিসপেপসিয়াতে কি হচ্ছে? আমাদের মধ্যে পাকস্থলীর মধ্যে অ্যাসিড সিক্রেশন হয়। এটা আমরা সবাই জানি যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। এটার অনেক উপকারী দিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টিকর্তা যারা আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাদের কাছে অবশ্যই এটা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। এটার অবশ্যই কাজ আছে। এটা এবং খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু এটা যখন বেশি হয়ে যায় তখন সে কি করতেছে? আমাদের নিজের দেহের যে কোষগুলো তার মধ্যে ক্ষত তৈরি করতেছে। ক্ষত তৈরি করতেছে তার এই ক্ষতর মধ্যে জ্বালাপোড়া হচ্ছে। এখন তাহলে ১ম লক্ষণটা কি? ১ম লক্ষণটা জ্বালাপোড়া আসবে। ঠিক আছে? জ্বালাপোড়া আসতে পারে অথবা ব্যথা আসতে পারে। এবং এই ব্যথাটা অনেক কারণেই পেটে ব্যথা হতে পারে। এই ব্যথাটা ১ম লক্ষণ করতে হবে খাবারের সাথে সম্পর্কিত কিনা। একজন সাধারণ মানুষ এটা ১ম লক্ষ্য করবেন যে খাবারের সাথে সম্পর্কিত কিনা। যদি উনি লক্ষ্য করেন যে এটা খাবারের সাথে সম্পর্কিত। খাবার খেলে তার ব্যথা হচ্ছে অথবা পেট খালি থাকলে তার ব্যথা হচ্ছে। ২ টা কিন্তু বিপরীত জিনিস। তার পেট ভরা থাকলে ব্যথা হচ্ছে আর অথবা তার ব্যথা পেট খালি খালি থাকলে ব্যথা হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, ব্যথা বা জ্বালা পোড়া হচ্ছে। হ্যাঁ। এই লক্ষণটা হচ্ছে যদি আমরা বলি যে পেপটিক আলসার ডিজিজ এর একদম স্পেসিফিক হচ্ছে এটা যে খাবারের সাথে এই জ্বালা পোড়া বা এই ব্যথার একটা সম্পর্ক থাকবে। ১ম যে জিনিসটা উনি নিজে এটার জন্য কোনো মেডিকেল নলেজ লাগবে না, কিছু লাগবে না। এটা রোগী বুঝতে পারবেন যে তার খাবারের সাথে একটা সম্পর্ক আছে। ২ নাম্বার এরপর হচ্ছে এটা পিরিয়ডিক হবে। এই জ্বালা পোড়াটা পিরিয়ডিক হবে। এটা কখনোই সবসময় করবে না। এই জ্বালা পোড়াটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বা ব্যথাটার বৈশিষ্ট্য হচ্ছে কিছু সময় থাকবে, আবার ভালো হয়ে যাবে। রোগী ভালো বোধ করবে। আবার কিছু সময় থাকবে, আবার ভালো বোধ করবে। এভাবে মানে এরকম না যে একটানা একটা ব্যথা হচ্ছে। একটানা ব্যথাটা এরকম চলতে না। থাকে। যেটা আমরা সাধারণত চলতে থাকে। দেখি বা আদার যে হ্যাঁ, হ্যাঁ। ব্যথা আমরা দেখি। আবার অন্য কোনো যখনই একটানা ব্যথা হবে তখনই বুঝছি যে অন্য কোনো প্যাথোলজি আছে। অথবা গ্যাস্ট্রিক আলসার এর কোনো কমপ্লিকেশন কোনো জটিলতায় চলে গেছে। এটা চিন্তা করতে হবে। মানে প্রাথমিকভাবে গ্যাস্ট্রিক আলসার কখনোই একটানা ব্যথা হবে না, কন্টিনিউয়াস ব্যথা হবে না। কিছুক্ষণ ব্যথা হবে, আবার ব্যথাটা কমে যাবে। এমনকি এটা আরো একটা হচ্ছে কি এটা কিছুদিন পর হবে ব্যথাটা। আমাদের দেহটা এমনভাবেই তৈরি করা, এমনভাবেই আমাদের দেহটা আসলে ডেভেলপ হয়েছে আ যে যেভাবে নেন সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেহ ১ম এ চায় নিজেকে হিল করতে। সে নিজেই চেষ্টা করে তাকে ভালো ঠিক রাখতে। করে ফেলতে, ভালো রাখতে। হ্যাঁ। সবসময় চেষ্টা হচ্ছে সে যেন ভালো থাকে, তার সমস্যাগুলো যেন কমে যায়, এটা সে চেষ্টা করে। যখন আমাদের ১ম আলসার হতে শুরু করে, এই আলসারের ১ম ইরোশন ক্ষয় হতে থাকে। যখন আ আমাদের যে পেটের ভিতরে পাকস্থলীর ভিতরের যে কোষগুলো আছে, মিউকোসা গুলো আছে, যখন এগুলো ক্ষয় হতে থাকে, ইরোশন হতে থাকে, তখন সে চেষ্টা করে একে প্রিভেন্ট করতে। সে মিউকোসা বাড়িয়ে দেয়, সে মিউকোসার প্রোটেকশন বাড়িয়ে দেয়। অনেকভাবে সে চেষ্টা করে। তখন দেখা যায় যে রোগী কিছুদিন হয়তো ভুগেছে গ্যাস্ট্রিক এর ব্যথায় বা পেটের ব্যথায় ভুগেছে। ধীরে এটা মানে কমে আসছে। ঠিক হয়ে গেছে। আবার দেখা গেল যে ১ মাস পরে আবার হচ্ছে। আমি এরকম। এভাবে একটু চিন্তা করি যে শরীরটা তো আসলে একটা ছাঁকুনির মতো। তো আপনি যখন ফুডটা খাচ্ছেন, ওটা যখন প্রপারলি ছেঁকে নিচ্ছে তখন জিনিসটা লাইনটা ক্লিয়ার থাকছে তখন রোগী বোধ করছেন না। কিন্তু যখনই ছাঁকুনিতে ময়লা আটকে যাচ্ছে অথবা প্রপার পাসিং হচ্ছে না অথবা সেইখানে যে একটা জায়গা তৈরি করছে যে আপনার সংযোগটাতে বাধাগ্রস্ত করছে সেই জায়গাতে যেয়ে হ্যাঁ। তখন রোগী অনুভব হ্যাঁ, করছেন যে তার ফিজিওলজিকে যখন বাধাগ্রস্ত করছে, তার স্বাভাবিক প্রক্রিয়া যখন বাধাগ্রস্ত হচ্ছে তখন সে আবার হচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা যেই
দুইটা বৈশিষ্ট্য কিন্তু খুবই স্পেসিফিক বৈশিষ্ট্য এবং এই দুইটা দিয়ে মোটামুটি আমরা যখন চিকিৎসা দিই তখন 70% রোগী এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে আমরা পৃথক করে ফেলতে পারি। এরপরে যদি কোনো রোগী তার আঙুল দিয়ে দেখাতে পারেন যে এইখানেই ব্যথা হচ্ছে, এইখানেই তীব্র ব্যথা হচ্ছে। যদি পেটের উপরে কোনো জায়গায় আঙুল দিয়ে উনি দেখাতে পারেন যে এটাকে আমরা বলি পয়েন্টিং পেইন, মানে এটা হচ্ছে টেন্ডানে যিনি পয়েন্ট করতে পারেন। মানে আঙুল দিয়ে উনি যদি ধরতে পারেন, আঙুল দিয়ে যদি উনি ব্যথাটাকে নির্দিষ্ট করে দিতে পারেন। এটা তাহলে 80% ক্ষেত্রেই আমাকে ধরে নিতে হবে যে এটা গ্যাস্ট্রিক আলসার হয়েছে। তখন আর ইরোশনের পর্যায়ে নাই, তখন এটা আলসার হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে গিয়ে প্রাথমিক বৈশিষ্ট্য এবং যেগুলি রোগী বুঝতে পারবেন। আর আমাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো যদি রোগী চিকিৎসকের কাছে যান, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বুঝবেন। তার যে পেশাগত দক্ষতা আছে সেটা দিয়ে উনি বুঝতে পারবেন। আর তারপরেও এটার পরেও কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যেগুলো হচ্ছে গিয়ে ল্যাবরেটরিতে আমরা বলি ল্যাব ইনভেস্টিগেশন বলি, টেস্ট করি। ওগুলো করে বোঝা যাবে যে রোগীর গ্যাস্ট্রিক আলসার পুরোপুরি হয়েছে। আক্রান্ত হয়ে গেছেন। আচ্ছা, এই যে আপনি যেটা বলছিলেন যে ১ম জিনিসটাই আসে হচ্ছে খাদ্যাভ্যাস থেকে। আ আমরা এখনকার আমাদের ব্যস্ত জীবনের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখি যে আ একদিন রান্না করে রাখছে, তারপরে এই খাবারটা হয়তো ৪-৫ দিন আমরা ফ্রিজ থেকে বের করছি। আমরা তারপরে সেটাকে প্রসেস করছি, দেন আবার খাচ্ছি। ফ্রেশ ফুড খাওয়ার যে টেনডেন্সি সেটা আমাদের হাতেও সময় কম হয়ে যাচ্ছে, আমরা খাচ্ছিও না। সেক্ষেত্রে আসলে কোন খাবারগুলো এফেক্ট করছে গ্যাস্ট্রিক এর ক্ষেত্রে? হুম, আমি যদি আমার অভিজ্ঞতা এবং এই থেকে বলি, আমাদের সবচেয়ে বেশি ইফেক্ট করছে আমাদের বাইরের খাবারগুলা। অর্থাৎ আমরা এখন কিন্তু অনেক বেশি বাইরের খাবারের প্রতি আকৃষ্ট এবং মানে কি বলবো যে জাঙ্ক ফুড যেটাকে বলে, এগুলোর প্রতি আকৃষ্ট। এটা কিন্তু আমাদের প্রচন্ড রকম ইফেক্ট করছে। এ আমাদের যে কালচার ছিল, আমাদের যে সভ্যতাটা ছিল যে আমরা ঘরের খাবারে বেশি অভ্যস্ত ছিলাম। ঘরের খাবারগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেশ। আ ঘরের খাবারগুলো কিন্তু সাধারণত ফ্রেশ থাকে। সাধারণত ফ্রেশ থাকে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা এখন ব্যস্ত হয়ে পড়ছি, সেটা আলাদা জিনিস। কিন্তু বিশেষ করে আমরা যখন রেস্টুরেন্টের খাবারগুলো খাচ্ছি, রেস্টুরেন্টেও কিন্তু আমাদেরকে প্রসেসড করা ফুড দিচ্ছে। রেস্টুরেন্টেও কিন্তু আপনি রেস্টুরেন্টে গিয়েও টাটকা খাবার পাবেন না। আর আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই বাইরের স্মোকি ফুড গুলো খাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে গত ২০ বছর আমি বলব না ১৫ বছর ধরে একটা ট্রেন্ড যে বাইরের ফুড খাওয়া। আপনি মনে করেন গ্রিল খাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে স্মোকি খাবার খাচ্ছেন, আপনি হচ্ছেন সাসলিক খাচ্ছেন। পিজ্জা, বার্গার, আপনি হটডগ হ্যাঁ, বলেন। বার্গার গুলো খাচ্ছেন। এভরিথিং আপনি স্মোকি খাচ্ছেন, এভরিথিং আপনি খাচ্ছেন হচ্ছে গিয়ে জাঙ্ক ফুড, এভরিথিং প্রসেসড ফুড। আপনি খাবার তালিকা থেকে ফল বাদ দিয়ে দিয়েছেন। আপনি খাবারের তালিকা থেকে শাক বাদ দিয়ে দিয়েছেন। আপনি খাবারের তালিকা থেকে সবজি বাদ দিয়ে দিয়েছেন। আপনি বলেন রেস্টুরেন্টে গিয়ে আপনি কখনো কি সবজি খান? কেউই খান না। হ্যাঁ, হয়তোবা প্ল্যাটারের সাথে থাকলে একটু আকটু। বাট এটা যে কেউ যে শুধু সবজি খেতেই যায় এরকম কিন্তু কেউ না। না। ঠিক আছে? এবং এইটার ইফেক্টটা পড়ছে আমাদের বডির উপরে। আমাদের বডির যে স্বাভাবিক প্রক্রিয়া আছে এগুলো নষ্ট হচ্ছে। এর জন্য কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। ইভেন এই যে আলসারের কথা বলেন এবং আমরা কিন্তু এটার কারণে এই যে ব্যস্ততার কারণে আপনি ব্যস্ততার কথা বললেন, ব্যস্ততার একটা প্রধান সমস্যা হচ্ছে আমরা সময়মত খাচ্ছি না। আমরা একেক দিন একেক সময় খাচ্ছি, আমরা অনিয়মিতভাবে খাচ্ছি। সকালের খাবার দুপুরে খাচ্ছি, দুপুরের খাবার রাত্রে খাচ্ছি, রাত্রে খাবার খাচ্ছি না। আবার সকালে দেখা যায় অনেকে আছে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এটা বেশি ১২টা বাজে ঘুম থেকে উঠছে, ৩টা বাজে সে সকালের খাবার খাচ্ছে। দেখা যাচ্ছে যে সন্ধ্যার খাবার এবং খাচ্ছে সে সার্কেলটা কখনো দেখা যায় যে সে একদিন সন্ধ্যার দিকে খেয়েছে, তারপর আরেকদিন হয়তো মাঝরাতে সে খাচ্ছে। সো মাঝরাতে আসলে খাচ্ছে এবং বুঝে এইটা উঠতে পারছে একেবারেই না ইরেগুলার। যে এক্সাক্টলি। এই কথাটাই, এই জিনিসটার দিকে এবং এটা আমাদের একটা ধারণা ছিল যে এটা শুধু শহরাঞ্চলে। এটা কিন্তু শুধু শহরাঞ্চলে না। এটা গ্রামেও হচ্ছে। এটা মানে একদম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে যে ইরেগুলার লাইফস্টাইল। আমাদের মানে এই যে বাসি খাবারের কথা বললেন, বাসি খাবারের কারণ কিন্তু আসলে ইরেগুলার আমাদের লাইফস্টাইল। আমরা অনিয়মিত জীবনযাপন করছি, অনিয়ন্ত্রিত জীবনযাপন করছি। আমরা আ কি বলে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি। আমরা হচ্ছে গিয়ে শরীরের চেয়ে entertainment এ বেশি সময় দিচ্ছি। বা জীবনে দৌড়াদৌড়িতে বেশি সময় দিচ্ছি। আমার নিজের দিকে তাকানোর সময় নাই। হ্যাঁ? তো এটার কারণে কিন্তু আমাদের এই যে ধরনের যে গ্যাস্ট্রিক আলসার এর প্রবণতা, তারপরে হচ্ছে গিয়ে সব ধরনের ক্রনিক রোগগুলো বেড়ে যাচ্ছে। ক্রনিক রোগগুলো শুধু বেড়েছে না, আমি বলব যে আমাদের এখনকার যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন
যে আমাদের দেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে কি এই ইয়ের মার্কেট, গ্যাস্ট্রিক পেপটিক আলসারের যে আলসার ওষুধগুলো রিলেটেড। সেগুলো মার্কেট, মানে আমাদের তো আমরা আসলে ভীত বাইরে। হয়েছি করোনা নিয়ে, আমরা ভীত হয়ে যাই হচ্ছে ডেঙ্গু নিয়ে, কিন্তু আমাদের আশপাশে বা প্রতিটি ঘরে হ্যাঁ, ঘরে হ্যাঁ, আসলে এটা গ্যাস্ট্রিক নীরবে নীরবে হচ্ছে। হ্যাঁ, এটা নীরব। নীরবে হচ্ছে। এটা নিয়ে কথাবার্তা কম, এটা নিয়ে আমাদের সচেতনতা কম, এটা নিয়ে আমাদের কাজও কম। কিন্তু অথচ আমাদের আ আয়ের একটা বড় অংশ নিয়ে যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। শুধু যে আপনার আমার আয় নিচ্ছে তা না, ইভেন সরকারেরও। আপনি যদি লক্ষ্য করেন যে যদি আপনি বাংলাদেশের যে হেলথ ইকোনমিক্স ইউনিট আছে ওরা যে গবেষণা করে, ওই গবেষণার মধ্যেও দেখেছে যে মেক্সিমাম টাকা খরচ হচ্ছে এই গ্যাস্ট্রিকের ওষুধের পিছনে, এই পেপটিক আলসারের ওষুধের পিছনে। তো সেটা আমরা আসলে আমরা রাখলাম। তার পাশাপাশি যদি আমরা এটা বলি যে গ্যাস্ট্রিক আলসারটাকে আমরা যেভাবে আসলে পেলে পুষে নিজেদের মধ্যে রেখে দিচ্ছি, এটার জি, এটার আসলে কনসিকুয়েন্সটা কোন দিকে যাচ্ছে? যে আপনি যেটা বললেন যে পেপটিক আলসার থেকে আসলে একটা রোগীর কি ধরনের কমপ্লিকেশনস গুলো আসতে পারে? প্রথম কথা হচ্ছে পেপটিক আলসার খুবই ভয়ংকর একটা রোগ হয়ে যেতে পারে যদি সে আলসারের রূপ নেয়। যখন সে ইরোশন থেকে আলসার হয়ে যাবে তখন সেটা ক্রনিক। এটা খুবই পেইনফুল, খুবই কষ্টদায়ক রোগ। রোগী খেতে পারবে না। দেখেন কতগুলি সমস্যা তার হবে। প্রথম কথা হচ্ছে সে রোগীর খাবার-দাবার কমে যাবে। সে খেতে পারছে না। কারণ কি? তার পেটে ব্যথা, পেট জ্বালা-পোড়া করতেছে। সে খেতে পারছে না, তখন তার কি হবে? সে অপুষ্টিতে ভুগবে। তার আয়রনের অভাব হবে। তার হচ্ছে গিয়ে গ্রোথ রিটার্ডেড হয়ে যাবে। যদি মানে বাচ্চাদের হয় তাহলে তার বৃদ্ধি কমে যাচ্ছে। এরপরে সে তো ব্যথা হচ্ছে তার। সে কি করতেছে? ব্যথার ওষুধ খাচ্ছে। ব্যথার ওষুধ খেয়ে সে আরো অ্যাসিড সিক্রেশন বাড়াচ্ছে, আরো বেশি ক্ষতি করতেছে। একটা সময় যেয়ে তার পারফোরেশন হয়ে যাবে। পারফোরেশন মানে হচ্ছে ছিদ্র হয়ে যাওয়া। তার যে অন্ননালী আছে, তার যে পাকস্থলী আছে সেটা একসময় ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হয়ে গেলে এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। এটা সাথে, সাথে তার পেট কেটে অপারেশন করে ঠিক করতে হবে। না হলে আ সে মারা যাবে। পারফোরেশন যদি হয়ে যায়। আচ্ছা ধরেন মনে করেন কেউ পারফরেশন হলো না। এরপর আরো খারাপ সমস্যা আছে। সেটা কি? সেটা হচ্ছে তার যে পাকস্থলীর যেখান দিয়ে খাবারটা বের হয় সেই জায়গাটা ছোট হয়ে যাবে। ঘা হবে, শুকাবে, ঘা হবে, শুকাবে। এই শুকাতে, শুকাতে একটা সময় যে কি হবে আপনি দেখবেন, আপনি এটা আপনার যদি শরীরের কোনো অংশ কেটে যায়, তখন সেখানে কেটে যাওয়ার পরে সেটা যখন হিল হয়, সেটা যখন শুকিয়ে যায়, কিন্তু ওই চামড়াটা আপনার স্বাভাবিক চামড়ার চেয়ে অন্যরকম। এটা আপনি লক্ষ্য করে দেখবেন যে স্বাভাবিক চামড়া অন্যরকম। একই রকম ঘটনাটা আমাদের পেটের মধ্যেও ঘটতেছে। একটা জায়গায় ক্ষত হচ্ছে, সেটা সারতেছে যখন, তখন সে কিন্তু ওই আগের চামড়াটার মতো হচ্ছে না। মেটাপ্লাসিয়া হয়ে যাচ্ছে। তার চামড়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার যে কোষগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হতে, 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 হতে দেখা যাবে যে তার যে পাকস্থলী দিয়ে খাবার বেরোয় যে রাস্তাটা ছিল, আমরা বলি গ্যাস্ট্রিক আউটলেট। যে আউটলেটটা ছিল, যেই রাস্তা ছিল সেটা সরু হয়ে যাচ্ছে। তখন সে কি হবে? তখন তার হচ্ছে গিয়ে খাবারটা পাস করবে না। খাবারটা পাস না করার পরে কি? সে খেতে পারবে না। এটাও একটা সার্জিক্যাল কন্ডিশন। এক্ষেত্রেও তাকে সার্জারিতে যেতে হবে। দেখেন কত ভয়ংকর রোগ আমরা শরীরের মধ্যে পুষে রাখতেছি এবং নীরব এটার সম্বন্ধে কোনো সচেতনতা নেই। আমরা নিজেদের মধ্যে করে নিয়ে আমরা আসলে সময় পার করছি ব্যাপারটা। জি, জি। এটা এই একটা জায়গাতে টাইম বোম। হ্যাঁ, এটা একটা সময় যেয়ে আমরা পুষে রাখছি, একটা সময় যেয়ে ব্রাস্ট হবে। এটার কি কোনো নির্দিষ্ট সময়সীমাটা আছে যে আপনি যখন গ্যাস্ট্রিকে আক্রান্ত হলেন তারপর সেটি থেকে পেপটিক আলসারে যাওয়া এবং এরপর থেকে আরো সেভিয়ার পর্যায়ে যাওয়া। এটি কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে এটাকে নাকি আসলে নির্দিষ্ট করে বলা যায়। এটাকে নির্দিষ্ট করে বলা যাবে না এই কারণে, কারণ হচ্ছে গিয়ে আপনার লাইফস্টাইল এবং আমার লাইফস্টাইল এক না। আমি কিছু জিনিস বলি। এটা হচ্ছে গিয়ে আপনার কোয়েশ্চেন এর সাথে না, এটা হচ্ছে কোয়েশ্চেন এর উত্তর দেওয়ার জন্য এই জিনিসগুলো আমার জানতে হবে যে কি, কি কারণে আসলে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। খাদ্যাভ্যাস একটা বললাম আমাদের। ২য় কারণটা যদি বাংলাদেশের ক্ষেত্রে ধরি সেটা হচ্ছে পেইন কিলারস। পেইন কিলার খেয়ে মানুষ ব্যথার ওষুধ খাচ্ছে নিয়মিত, ব্যথার ওষুধ খেয়ে হচ্ছে। ৩য় কারণ যদি বলি সেটা হচ্ছে অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম বাংলাদেশে খুব কমন না। কিন্তু এটারও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কিছু, কিছু অসাধু ব্যবসায়ী, আমি এদেরকে আসলে ব্যবসায়ী বলতেও আসলে ইয়ে হয় যে যারা বনাজি ওষুধ বা ভেষজ ওষুধ বলে মানুষকে ভেজাল দিচ্ছে। ভেজাল দিচ্ছে কিরকম? যে ওইটা আসলে একটা অ্যালকোহলকে মিক্স করে দিচ্ছে। যার কারণে মানুষ আসক্ত হয়ে ওগুলো বেশি, বেশি কিনতেছে। হ্যাঁ? তো এইটার কারণে এটা কিন্তু একটা কারণ। এটাও গ্যাস্ট্রিক আছে। আরেকটা কারণ হচ্ছে স্মোকিং। স্মোকিং খুবই খারাপ। এই বিশেষ করে পেপটিক আলসার এর জন্য স্মোকিং একটা রেড ফ্ল্যাগ যে এটা খুবই বিপজ্জনক জিনিস।
তারপরে হচ্ছে এবং স্মোকি অনেক ফুড। ক্ষেত্রে দেখা যায় যে খালি পেটে তারা ঘুম থেকে ওঠার পরেই প্রথমে আগে তারা স্মোকিং করেন। এরপরে তারা হ্যাঁ, ওয়াশরুম হ্যাঁ, ব্যবহার করছেন এবং তারপরে তারা বাট খেতে যাচ্ছে। জিনিসটা আসলে হ্যাঁ, কতটা হ্যাঁ, হুমকির তাহলে দেখেন এই জিনিসগুলা যার হবে স্মোকি ফুড খাচ্ছেন। আপনি হচ্ছে গিয়ে কি বলে জাঙ্ক ফুড খাচ্ছেন। তাহলে এই কারণগুলা যার মধ্যে আছে তার এটা দ্রুত হবে। তার এই রোগটার প্রোগ্রেশনটা বেশি হবে। খুব দ্রুত সে ইরোশন থেকে আলসারে চলে যাবে, আলসার থেকে পারফোরেশন এ চলে যাবে। আর যদি মনে করেন যে আপনি নিয়মিত জীবনযাপন করছেন, ব্যায়াম করছেন, আপনি পুষ্টিকর খাবার খাচ্ছেন, যদি আপনার থেকেও থাকে সেটা কিন্তু অত দ্রুত আগাবে না, অত দ্রুত আপনার ক্ষতি করতে পারবে না। এজন্য এটা একেকজন মানুষের ক্ষেত্রে একেক রকম। তবে সাধারণত ইরোশন থেকে আলসার এবং আলসার থেকে পারফোরেশন পর্যন্ত যেতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক কথা। যে ৫ ৩ থেকে ৫ বছর লেগে যেতে পারে। যদি আপনি সাধারণভাবে চিন্তা করেন। আর যদি আপনি মনে করেন যে আপনি নিয়মিত প্রতিদিন ব্যথার ওষুধ কিনে খাচ্ছেন, তখন আপনার দ্রুত হবে। আপনার ক্ষতি যেটা ৫ বছরে তো জি, সেটা ২ বছরে হবে। যেটা আপনি বলছিলেন যে এরকম ব্যথার ওষুধ, এবং এটা কিন্তু আমাদের খুব কমন একটা প্র্যাকটিস যে আমাদের কোনো খুবই কিছু কম। হলেই আমরা হাত আন্দাজে ফার্মেসিতে যাচ্ছি এবং বলছি যে একটা গ্যাসের ওষুধ দিন। তো এই যে দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এই যে তারপরে কিন্তু অ্যান্টিবায়োটিকের একটা সাইড ইফেক্ট আছে যে একটা সময় যে সেটি কার্যকর নাও হতে পারে, শরীরে সেটি আপনার এফেক্টিভ না হতে পারে। এটি নিয়ে যদি একটু আজকের দর্শকদেরকে আপনি বলতেন। অ্যান্টিবায়োটিক নিয়ে তো আসলে অনেক কিছু বলা যাবে। অ্যান্টিবায়োটিক তো আলাদা একটা জিনিসই। অ্যান্টিবায়োটিক আমি বলব যে অ্যান্টিবায়োটিকের আমাদের দেশে একটা আসলে মানে যুদ্ধ চলছে। অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা যুদ্ধ করতেছি সবাই মিলে যে কে কতটুকু মানুষ মারতে পারি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে। এটা একটা প্রচেষ্টা চলতেছে। আর আমরা যেটা নিয়ে কনসার্ন যদি পেপটিক আলসারের ক্ষেত্রে ধরি সেটা হচ্ছে ব্যথার ঔষধ। ব্যথার ঔষধগুলা আমাদের যে গ্যাস্ট্রিক মিউকোসা আছে, আমাদের যে পাকস্থলীর ভিতরে যেখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়, সেই অ্যাসিড সিক্রেশনকে বাড়িয়ে দেয় এবং এটা ওই কোষগুলোরও ক্ষতি করে যারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, যারা আমাদের পাকস্থলীকে রক্ষা করছে অ্যাসিডের থেকে। তো এরা এই কারণে যখন আপনি আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস হচ্ছে আপনি ঔষধ ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে যাবেন, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। উনারা করবে কি মানে রোগীরা সাধারণত করে যে সচেতনতার নিকটবর্তী অভাব নিয়ে নিচ্ছে। ওনারা ফার্মেসি যেয়ে বলে যে ব্যথার ওষুধ দেন এবং ব্যথার ওষুধ সবচেয়ে কম দামের যেটা NSAID দিয়ে দিল। তো উনি খাচ্ছেন। উনার ব্যথাটা ইমিডিয়েটলি কমে যাচ্ছে। তো উনি ইফেক্ট পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন। তো রেজাল্ট পাওয়ার কারণে উনি কিন্তু আর এটার আন্ডারলাইং যে কজ কি কারণে ব্যথা হচ্ছে এটা খুঁজতে যাচ্ছেন না। তো এটা বছরের পর বছর ধরে ব্যথাটা চলতেছে। বছরের পর বছর ধরে উনি এই এই ব্যথার ওষুধ খাচ্ছেন। ব্যথার ওষুধ খাওয়ার ফলে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, হ্যাঁ? এবং হচ্ছে গিয়ে আল্টিমেটলি রোগীগুলা কিন্তু ওই হাতে পায়ে পানি নিয়ে আসতেছে। অথবা গ্যাস্ট্রিক পারফোরেশন নিয়ে আসছে। আমার জীবনের ১ম যে সার্জারি রোগীটা আমি পেয়েছিলাম ইন্টার্নি অবস্থায়, তার ছিল এরকম সে ব্যথার ওষুধ ১৫ বছর ধরে খায়। তো তার ব্যথাটা ধীরে, ধীরে এতই বেড়ে গেছে সে একত্রে ৪ টা ওষুধ খেয়ে নিয়েছে। ৪ টা ৫ টা, ৪ টা বা ৫ টা ওষুধ উনি খেয়ে নিয়েছেন একসাথে। উনার এরপরে পাকস্থলীটা ফুটো হয়ে গেছে। যেটাকে আমরা বলি পারফোরেশন। পারফোরেশন হয়ে গেছে। এরপরে উনাকে অপারেশন করতে হয়েছে এবং উনার এতই ভয়ংকর অবস্থা ছিল যে উনাকে পরবর্তীতে আমাদেরকে আইসিইউতে শিফট করা লেগেছে। মানে এতই খারাপ অবস্থা, শকে চলে গিয়েছিলেন এবং মানে উনি পেটে ব্যথা শুরু হওয়ার পরেও যখন পারফোরেশন এর ব্যথা হয়েছে, তারপরও আরেকটা ব্যথার ওষুধ খেয়েছেন। মানে যে কারণে তার ব্যথা হচ্ছে সেটাই উনি আবার খেয়েছেন। কারণ ওই যে আরো একটা বিষয় যে এটা খেয়ে আমার ব্যথা উনি কমে চাচ্ছে যে যাচ্ছে। শর্ট টাইম এর মধ্যে আমার ব্যথাটাকে কন্ট্রোলে হ্যাঁ, আনানো যায়। সরকারি আন্ডারলাইং কজ টা খুঁজতে যাচ্ছে না। এটা একটা খুবই ভয়ঙ্করী এবং শুধু গ্যাস্ট্রিক আলসার যে হচ্ছে তাই না, এটা কিন্তু কিডনির উপরেও খুব বাজে প্রভাব ফেলছে এবং কিডনি তো আপনি জানেনই যে কিডনির সমস্যা একবার যদি হয়ে যায় সেটাকে রিভার্স করার কোনো ওষুধ নাই। এখন যেটা কোনদিনও আমাদের আপনার অবস্থায় যেটা আমরা দেখছি যে কিডনি পেশেন্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তুলনামূলকভাবে। এটি কি আসলে ঐখান থেকে শুরু হচ্ছে যে গ্যাস্ট্রিক অথবা তার দীর্ঘ সময় ধরে ব্যথার ওষুধ খাওয়া অথবা এই যে বাংলাদেশের পেইন বাংলাদেশের সিস্টেমটা। প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এই কথাটার চেয়ে সঠিক কথা আর নেই। বাংলাদেশে যদি বলি আমি যে গ্যাস্ট্রিকের ওই ব্যথার ওষুধের জন্য হচ্ছে কিনা, কিডনি রোগী কিডনিতে ব্যথার ওষুধের জন্য গ্যাস্ট্রিকের রোগী বাড়ছে কিনা, আলসারের রোগী বাড়ছে কিনা। ২ টা কোয়েশ্চেন উত্তর হ্যাঁ, হ্যাঁ এবং হ্যাঁ। এর বাইরে আসলে এর চেয়ে সত্য কথা আর হতে পারে না। হ্যাঁ? মানুষ এতই অসচেতন যে তারা নিয়মিতভাবে এই কাজটা করছে এবং নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছে হাসপাতালে। আর যারা হাসপাতালে আসতে পারতেছে না তাদের কথা তো আলাদা।
তারা তো আমরা বুঝতেই পারতেছি না যে তারা কি হচ্ছে। হ্যাঁ? এইটা কিন্তু লাইফস্টাইলের কোনো ধরনের নিয়মতান্ত্রিকতা না থাকা, দ্বিতীয়ত তাদের খাদ্যাভ্যাসে একটা মানে ম্যাসিভ চেঞ্জ এবং সেই ক্ষেত্রে আদর্শ সুষম খাবার মেনে না চলা এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে রোগীর নিজের ইচ্ছামতো ব্যথানাশক ওষুধগুলো দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করে যায়। ৩ টা জিনিসকে যদি আমরা চিহ্নিত করি সেটি আসলে মানে গ্যাস্ট্রিকের পেছনে মূল ভূমিকা এই হিসেবে যে ৩ টা জিনিসের কথা ভাই আপনি বললেন, এই ৩ টা জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমার বিশ্বাস এবং আ বইপত্রেও এভাবেই লেখা আছে যে আ ৭০ ভাগ রোগী আমাদের কোনো ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে। নিয়মিত জীবনযাপন করবেন, ব্যথার ওষুধগুলো খাবেন না এবং হচ্ছে গিয়ে এই যে সুষম খাবার, খাবারটা পুষ্টিকর খেতে খাবার খাবারটা খাবেন। এইটা আমরা করলেই এই গ্যাস আহ অনেকটা একেবারে শেষের দিকে এসেছি। যেখানে আমি আরেকটু কিছু জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে অনেকেরই হঠাৎ করে দেখা যায় যে প্রচন্ড বুক ব্যথা করছে অথবা পিঠের পেছনে ব্যথা করছে অথবা তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। এগুলো কি আসলে ম্যাসিভ গ্যাস্ট্রিক এর লক্ষণ কিনা? হ্যাঁ, ৩ টা লক্ষণই হতে পারে। তবে এই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে আমি বলি। ৩ টা লক্ষণ ২ টা রোগের ক্ষেত্রে হতে পারে। যেমন বুকে চাপ দিচ্ছে, বুকে যেখানে চাপ দেয় অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজন আরকি। হ্যাঁ? যে বুকের আমরা বলি বাম পাশে, সাধারণভাবে বলে বাম পাশে। অ্যাকচুয়ালি কিন্তু বাম পাশে না। বুকের মাঝ বরাবরই হয়। হার্ট অ্যাটাক হলেও সেই ব্যথাটা ওখানেই হবে। হার্ট অ্যাটাক হলে ওই ব্যথাটা এখানে হবে, পেপটিক আলসারের ব্যথাটা ওইখানেই হয়। এটা অনেক সময়ই মানে আমরা কি ভুল করে ফেলতে পারি যে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা। এই কারণে এক্ষেত্রে রোগীদেরকে একটু সচেতন হতে হবে যে যখনই এই ধরনের ব্যথা হবে বা আপনি যেটা বললেন যে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ভারী লাগছে, হ্যাঁ? মনে হচ্ছে যে বুকে এটা কিন্তু গ্যাস্ট্রিক থেকেও হতে পারে। গ্যাস্ট্রিক থেকেও হতে পারে, আবার হার্টের থেকেও হতে পারে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক থেকে যদি হয় আপনি সারানোর অনেক সময় পাচ্ছেন। আপনার ঠিক হওয়ার সময় পাচ্ছেন। এটাকে করার। হার্টের ব্যথা হলে কিন্তু সমস্যা। হার্টের ব্যথা কিন্তু আপনাকে সময়টা দিবে না। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। তখন কিন্তু আপনাকে অবশ্যই আ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সাথে য- সাপেক্ষে। যদি আমাদের যারা শুনছেন তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার বুকে ব্যথা হয়, আপনার শরীরে ঘাম দেয়, আপনার শ্বাস নিতে কষ্ট হয়, আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। আপনার গ্যাস্ট্রিক থাকুক, আপনার হার্টের সমস্যা থাকুক, যেকোনো সমস্যা থাকুক। কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ আমি একটু বাড়তি কথা বলে রাখি এখানে যে হার্টের রোগ যেটা সেটা কিন্তু ৮৭% রোগী আমরা বাঁচিয়ে ফেলতে পারবো যদি শুধু তারা সময় মতো হাসপাতালে আসে। মানে যদি মানে হার্টের রোগীদের মধ্যে ১৩% মাত্র তারা সময় মতো হাসপাতালে আসে। সেক্ষেত্রে মানে ৮৭% রোগী আসার আগেই মারা যাচ্ছে। আর এই যে ১৩% রোগী আসে তার মধ্যে কিন্তু ৮০% এর উপরে রোগী সেভ করা যায়। মানে অর্থাৎ যদি আপনি আসতে পারেন, সময় মতো আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুস্থ হওয়ার, বেঁচে ফেরার লাইফ সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি থাকে। সেক্ষেত্রে হ্যাঁ, আসলে সচেতনতা এবং হ্যাঁ, হ্যাঁ, নিজেকে জানা সেক্ষেত্রে কোন পেপটিক আলসার বলে এটাকে অবহেলা করা যাবে না। জি, পেপটিক জি, আলসার জি। যদি হয়ও তারপরেও আপনাকে চিকিৎসকের পরামর্শ পরা নিতে হবে এবং জরুরি ভিত্তিতে। ডক্টর ধীমান্দু আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমরা আসলে খুব স্বল্প সময়ের আলোচনা করেছি। কিন্তু আমরা চেষ্টা করেছি যে মূল কোন বিষয়গুলো হচ্ছে এখানে কারণগুলো চিহ্নিত করা, লক্ষণগুলো চিহ্নিত করা এবং কিভাবে আসলে একজন আক্রান্ত রোগী এটাকে প্রিকশনস নিতে পারে সেই জিনিসগুলো আমরা আলোচনায় আনার চেষ্টা করেছি এবং আমাদের আলোচনাতে পুরো জিনিসটাই আসলে আমি বলব যে যারা আজকের দর্শক আছেন বা পরবর্তীতেও যারা আমাদের রেকর্ডেড ভিডিওটা দেখবেন তারা অন্তত এতটুকু বুঝতে পারবেন যে ভুলটা তাদের কোথায়, কোন জায়গা থেকে, কোন ভুল থেকে তাদের জীবনটা এই রকমের একটা রিস্ক এবং নীরব একটি ঘাতক ব্যাধি নিয়ে আসলে তারা ঘুরছেন। পরিশেষে কি আমার দর্শকদের জন্য আপনার কোনো আলাদা কোনো সাজেশন বা উপদেশ থাকবে কিনা? আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা দুশ্চিন্তা পরিহার করুন এবং হচ্ছে গিয়ে নিয়মিত জীবনযাপন করুন, পুষ্টিকর খাবার খান, নিজের প্রতি সচেতন হন। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আপনি আ অবশ্যই শরীরকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিবেন না। যে শরীরে সবকিছু সয়ে যাবে এরকম যেটা আমরা ভুলটা করি এই ভুলটা করা যাবে না। শরীরের প্রতি সচেতন হতে হবে। নিজের যত্ন নিতে হবে। সবাই নিজের যত্ন নিন, ভালো থাকুন।
সুস্থ থাকুন, আর যে কোনো প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন, রেজিস্টার্ড চিকিৎসকের, এবং তাদের উপদেশ মেনে চলুন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই তুলনামূলকভাবে কম অসুস্থ হবেন এবং আপনাদের জীবন সুখী এবং সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ধীমান্দু এবং প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছিলেন, আমরা কিন্তু সো গুডের প্ল্যাটফর্ম থেকে আছি, যেটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বলছিলেন যে আপনারা সবসময় বিশেষজ্ঞ চিকিৎসকের কার সাথে কানেক্টেড থাকুন। আপনারা কিভাবে এই সময় কানেক্টেড থাকতে পারেন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে, সেটি নিয়ে আসছে সো গুড, যাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি যে কোনো সময় যে কোনো চিকিৎসকের সাথে কিন্তু শিডিউল করে নিতে পারবেন। সেটা অনলাইন সার্ভিসগুলো আপনারা পাবেন এবং পাশাপাশি যদি আপনার ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউলের প্রয়োজন হয়, সেটিও কিন্তু আপনি সো গুড প্ল্যাটফর্ম থেকেই পেয়ে যাবেন। আমাদের সো গুড প্ল্যাটফর্মের ফেসবুক পেজ এর সাথে আপনারা যদি নিয়মিত কানেক্টেড থাকেন, আপনারা পুরো জিনিসটা আপনাদের জন্য জানতে পারা অনেক সহজ হবে। আমরা নেক্সট লাইভগুলোতে আবারও নতুন কোনো আলোচনা বা নতুন কোনো বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সামনে আরো আলোচনায় আসবে, এবং কোন জিনিসগুলো আপনারা আসলে দেখতে চান বা জানতে চান আমাদের ফেসবুক পেজ বা আজকের শো এর নিচে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে রাখতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের মতামত নিয়ে আসবো নেক্সট যে কোনো সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর ধীমান্দু, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকের আলোচনায় অংশ নেবার জন্য। আপনাকেও ধন্যবাদ।